নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম এই কাল ও সে কাল। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প এই কাল ও সে কাল। বারবার সতর্ক হওয়া সত্ত্বেও ঠিক সেই কাণ্ডটি ঘটল। এতক্ষণ ধরে শশাঙ্ক যা আশঙ্কা করছিল, অত সাধের আয়নাটি তার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। প্রথমে খুঁড়ে হাত দিতে যাচ্ছিল, কদিন আগেই ব্লেডখানা মুঠো করতে গিয়ে হাত কেটে রক্তারক্তি করেছে। ধমক দিয়ে সেটা কেড়ে নেওয়াতে জলের কাপে হাত ডুবিয়ে সেটাকে নোংরা করলে খানিকক্ষণ। তারপর ধরেছিল বুরুশ আর সাবান, সেটাও কেড়ে নেওয়াতে সম্ভবত রাগ করেই মেরেছে টেবিল ক্লথটা ধরে এক টান। আর তার ফলেই এই কাণ্ড। সব শুদ্ধ কামাবার সমস্ত সরঞ্জাম মেঝেতে পড়ে ছত্রাকার, কিন্তু তবু তাতে অত ক্ষতি হয়নি। আয়নাটা একেবারে খান খান হয়ে গেল। সেইটাই সবচেয়ে দুঃখের কথা। এই আয়নাটা মিলের থেকে এনেছিল অনিমেষ, ওর বিয়ের খবর পেয়ে উপহার দিয়েছিল। সেই থেকেই এটা সে নিত্য ব্যবহার করছে। এতকালের জিনিস কখনো একদিনের জন্য অন্য আয়না সে নেয়নি। একে তো ভালো জিনিস, তাই মায়াও পড়ে গেছে একটা। এই আয়না যাওয়ার ক্ষতি শুধু পয়সার হিসেব দিয়ে মাপ করা যায় না। অবশ্য ধীরে সুস্থে অত ভাববার সময় হয়নি। মুহূর্তের মধ্যে মাথায় রক্ত চড়ে গেছে শশাঙ্কর। হতভম্ব ছেলের গালে টেনে মেরেছে একটা চড়। তারপরের ফলাফল তো জানাই। ছেলে কোকিয়ে কেঁদে উঠেছে। ছেলের মা এসেছে ছুটে এবং যথারীতি তিরস্কারও করেছে শশাঙ্ককে। কিন্তু তখন শশাঙ্ক এতটুকু অনুতপ্ত বোধ করেনি, বরং অনিলাকে যাচ্ছে তাই করেছে। ছেলেপুলে দুরন্ত হয় ঠিকই, বাপ মাকেও অনেক কিছু সহ্য করতে হয়, কিন্তু সব জিনিসেরই একটা মাত্রা আছে, সীমা আছে। আজকালকার মায়েদের হয়েছে আদিক্ষেত আর আদর দেওয়া, তাতেই ছেলেপুলে সব নষ্ট হয়ে যেতে বসেছে। ক্রমশ অসহ্য হয়ে উঠছে শশাঙ্কর। বাড়িতে এক মুহূর্তেরও শান্তি নেই। উপদ্রব আর বায়না, বায়না আর উপদ্রব। অত যদি আদর দিতে হয় তো অনিলা একাই ঘর করুক ছেলেকে নিয়ে, শশাঙ্ক মেসে গিয়ে থাকবে। গার্হস্থ্য জীবনের স্বাদ তার মিটে গেছে। আর যদি ঘরে থাকতে হয় তো ছেলেকে রীতিমতো শাসন করবে। সেক্ষেত্রে সে ছেলের মায়ের কোনো রকম প্যানপ্যানানি শুনতে রাজি নয় ইত্যাদি। অবশ্য এর ফলও শুভ হয়নি, অশান্তি বেড়েই গেছে এবং শেষ পর্যন্ত দাড়ি কামানোর পর্ব অসমাপ্ত রেখে স্নানাহার পর্যন্ত না করে বেরিয়ে পড়তে হয়েছে। কিন্তু অফিসে পৌঁছে খালি পেটে খানিকটা ঠান্ডা জল খেয়ে পাখার নিচে বসবার পর মাথাটা ঠান্ডা হয়েছে। নিজের কাণ্ড কারখানায় নিজেরই হাসি পেয়েছে। তারপর দুপুরবেলা উঠে টিফিন রুমে গিয়ে লুচি মিষ্টি প্রভৃতি সব খেয়ে এসে আরও খানিকটা ধাতস্থ হবার পর মনে পড়েছে নিজের ছেলেবেলাকার কথা। ঠিক ওই বয়সী তখন ছিল তারও। বাবার বড় সাদের কার্ড গ্লাসের সেট তার অফিসের বড় সাহেব অস্ট্রেলিয়া হাঙ্গেরি থেকে এনে উপহার দিয়েছিলেন তাকে। কত যে প্রিয় ছিল সে জিনিসগুলো
তা সেই বয়সে কতকটা বুঝতো শশাঙ্ক। এখন আরও বোঝে। নিত্য নিজে হাতে ঝাড়া মোছা করে আলমারিতে সাজিয়ে রাখতেন তিনি। কি একটা উপলক্ষে, হ্যাঁ মনে পড়েছে, পিসিমা পিসিমশাইয়ের বিয়ের কিছুদিন পরে তাদের নিমন্ত্রণ করেছিলেন বাবা। পিসে মশাই ছিলেন সদ্য বিলেত ফেরত সাহেবী মেজাজের মানুষ। তার জন্যে তাই টেবিল চেয়ারে খাওয়ার ব্যবস্থা হয়েছিল। আর সেই উপলক্ষেই বেরিয়েছিল ওই সেটের জগটা। সন্ধ্যায় বার করে বরাবর চোখে চোখে রাখা হয়েছিল। শশাঙ্ক হাত দিতে পারেনি, কিন্তু তার অদম্য কৌতূহল তাকে স্থির থাকতেও দেয়নি। অত সন্তর্পণে সকলের হাতের বাইরে তুলে রাখা হয় বলেই বোধ করি এই কৌতূহল। সে হতাশ হয়ে পড়েছিল প্রায়। ভেবেছিল রাত্রে খাওয়া দাওয়া চুকলেই হয়তো জগটা মেজে ঘষে তুলে রাখা হবে। কিন্তু গল্পে গুজবে বহু রাত হয়ে গিয়েছিল বলেই বোধহয় সেটা হয়ে ওঠেনি। খাবার টেবিলেই পড়েছিল। ভোরবেলা ঘুম ভেঙে গিয়েছিল সেদিন শশাঙ্কর। রাত্রে আসলে ভালো করে ঘুমই হয়নি তার। খাট থেকে সন্তর্পণে নেমে গিয়ে প্রথমে হাতে করে তুলে নিয়েছিল সে সেই কাঠ গ্লাসের জগটা। কিছুই হবার কথা নয়, কিন্তু টেবিলটা উঁচু, জগটা আয়ত্তের বাইরে বলে তাকে একটা চেয়ারের উপর আংশিক উঠতে হয়েছিল। পুরোপুরি উঠলে হয়তো কিছুই হতো না, আংশিক বলেই বিপত্তি ঘটল। হঠাৎ চেয়ারটা বেঁকে গেল। শশাঙ্ক পড়ল হুমড়ি খেয়ে, এবং জগটা মেঝে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। সেই সময়ের কথাটা ভাবলে আজও শশাঙ্কর কান মাথা গরম হয়ে ওঠে। উফ, কি লজ্জাই করেছিল ওর। সেই বয়সেই বুঝেছিল যে কি গর্হিত কাজ সে করেছে। কেঁদে ফেলেছিল সঙ্গে সঙ্গেই, কারুর পানে মুখ তুলে চাইতে পর্যন্ত পারেনি। ঝনঝন করে কাজ ভেঙে পড়বার আওয়াজে জেগে উঠে ছুটে এসেছিলেন সবাই। মা এসে প্রচণ্ড তিরস্কার করেছিলেন, কাকা এসে কানটা মুচড়ে দিয়েছিলেন, কিন্তু বাবা বাবা একটা কথাও বলেননি। চুপ করে সেই চূর্ণ কাজখণ্ডগুলোর দিকে চেয়ে দাঁড়িয়েছিলেন। একবার আড়ে দেখেছিল শশাঙ্ক ভয়ে ভয়ে। তখনকার তার সেই মুখের চেহারা দেখে ওর বুকের মধ্যে কেন কে জানে মুচড়ে কান্না এসে গিয়েছিল। বাবা শুধু নিজে যে বলেননি তাই নয়, মার বকুনিটা বাড়াবাড়িতে দাঁড়াচ্ছে দেখে ইঙ্গিতে নিরস্ত করেছিলেন তাকে। চুপি চুপি বলেছিলেন, ও বেচারা নিজেই কোনো অন্যায় বুঝে লজ্জায় মরে যাচ্ছে, কেন আর ওকে অনর্থক আরও লজ্জা দেওয়া। সেদিন শশাঙ্ক সারাদিন কারোর দিকে মুখ তুলে তাকাতে পারেনি। নিজেদের শোবার ঘরে বালিশে মুখ গুঁজে সে পড়েছিল। খায়নি, খেতে চায়নি। মা এসে জোর করে তুলে নিয়ে গিয়ে খাইয়েছিলেন। তারপরও কোথাও যায়নি, মুখ গোজ করে বসেছিল। সারা দুপুর ভূতের মতন একা একা খেলে বেড়ানোর যার অভ্যাস, সে একবারও নড়েনি ঘরের মধ্যে থেকে। শেষ অবধি ওর মাও ভয় পেয়ে গিয়েছিলেন। বিকেলে মামা এসে পড়ায় তাকে বলেছিলেন। মামা জোর করে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। তখন সবে দোতলা বাস হয়েছে কলকাতায়, খোলা দোতলা বাস। সেই বাসে চাপিয়ে অনেকক্ষণ ঘুরিয়ে সন্ধ্যার পর বাড়ি যখন ফিরিয়ে এনেছিলেন, তখন অনেকটা শান্ত হয়ে এসেছে শশাঙ্ক। তবু কোন মুখে বাবার সামনে দাঁড়াবে, লজ্জা একটা ছিল বইকে। সন্ধ্যাবেলা তার ফেরার সময়টা যে বাড়িতে থাকতে হয়নি, এজন্য সে মামার কাছে মনে মনে কৃতজ্ঞই হয়েছিল একটু। তবু বাবার সামনে দাঁড়াতে তো হবেই এবার। লজ্জায় সংকোচে সে ভয়ে কাঁটা হয়ে গিয়েছিল। এমনও মনে হয়েছিল একবার যে ছুটতে পালিয়ে যায় সে, যেখানে হোক, আর কখনোই না বাবার সামনে মুখ তুলে তাকাতে হয়। মামা হাতটা ধরেছিলেন বলে সেটা আর সম্ভব হয়নি। কিন্তু সদরকুলে বাড়ির মধ্যে পা দিতেই টপ করে যিনি ওকে কোলে তুলে নিয়েছিলেন, তিনি ওর বাবাই। সোনা ছেলে আমার, কোথায় ছিলে এতক্ষণ? এসে অবধি বাবাকে আমার খুঁজছি। তাতে সে আরও লজ্জা পেয়ে বাবার ঘাড়ে মুখ গুজে দিয়েছিল।
তার দিকে কেন, কারোর দিকেই তাকাতে পারেনি মাথা তুলে। বাবাই ঘরে এনে জোর করে মাথা তুলে ধরেছিলেন, বলেছিলেন, ওরে বোকা ছেলে, অত লজ্জা পাবার কিছু নেই, ওই দেখ। সত্যি চেয়ে দেখেছিল শশাঙ্ক, অবাক হয়ে চেয়ে দেখেছিল। কালকে সেই জগটি তেমনই জলজল করছে টেবিলের উপরে। উপরে ঝাড়ের আলোটা শতকোণে প্রতিফলিত হয়ে চোখ ধেঁধে দিচ্ছে, যেমন কাল সন্ধ্যায় দিচ্ছিল। বাবা ওর কানে চুপি চুপি বলেছিলেন, সেই টুকরোগুলো দোকানে নিয়ে যেতে আবার জুড়ে আস্ত করে দিয়েছে, ক্ষতি কিচ্ছু হয়নি, 5 আনা পয়সা লেগেছে শুধু মজুরি, এই তো। খুশি হয়েছিল শশাঙ্ক, বিশ্বাসও করেছিল কথাটা। আবার সহজভাবে তাকিয়েছিল সকলের দিকে, হেসে কথাও কয়েছিল। বহুদিন অবধি সেই বিশ্বাসই ছিল। পরে জেনেছে যে ওকে লজ্জা থেকে বাঁচাতেই বাবা অনেক খোঁজে কোনো সাহেবের দোকান থেকে 31 টাকা দিয়ে কিনে এনেছিলেন ওই জগটা। সে কতকালের কথা, কোন সুদূর শৈশবের। তবু মনে তো আছে, মনে জলজল করছে আজও স্মৃতিটি। সেই বাবারই সন্তান হয়ে সে আজ এ কি করল? খোকনের নরম শুভ্র গালে 5 আঙুলের দাগ পড়ে গেছে বোধহয়, কম জোরে তো চড় মারেনি। ছি ছি, বড় অন্যায় হয়ে গেছে। শশাঙ্ক অফিস থেকে বেরিয়ে অনেক ঘুরল আয়নার জন্যে। চিনে বাজারে, মুরগিহাটা, আরও কত জায়গা। ঠিক ওরকম আয়না কোথাও নেই। ও আজকাল নাকি আর পাওয়া যায় না। বিলিতি মাল তো আসাই বন্ধ হয়ে গেছে। তাছাড়াও ওরকম ডিজাইন বহুকাল থেকেই নাকি বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত ওর কাছাকাছি দেখতে একটা আয়না পছন্দ করে কিনে নিল শশাঙ্ক। দিশি আয়না, দামও কম। তবু ছেলে মানুষ তো, হয়তো অতটা তফাৎ বুঝবে না। এবার প্রসন্ন মনেই বাড়ির পথ ধরল সে। যাবার সময় বউবাজার থেকে ভালো মিষ্টি কিনে নিতেও ভুল হলো না। খোকন যেসব মিষ্টি ভালোবাসে, বেছে বেছে সেই সবই নিল সে। কিন্তু বাড়িতে পৌঁছে খোকন বলে ডাকতেও কোনো সাড়া মিলল না। অন্ধকার থমথম করছে বাড়ি। কড়া নাড়তে ঝি এসে দৌড় খুলে দিয়ে ভিতর দিকে কোথায় সরে গেল। বেরিয়ে এলেন গৃহিণী, তারও মুখ ভার ভার, দৃষ্টি কঠিন। তবু তখনও মনে করেছে শশাঙ্ক যে এটা সকালের কলহের জের। সে একটু হাসি হাসি মুখে সন্ধিসূচক কণ্ঠে বলল, খোকন কই, ঘুমিয়ে পড়েছে নাকি? না, তাকে বাবার ওখানে পাঠিয়ে দিয়েছি। সংক্ষিপ্ত উত্তর এলো। বাবার ওখানে? কেন হঠাৎ? এবার বোমা ফাটলো একেবারে। নইলে কি ছেলেটাকে মেরে ফেলবে নাকি? কতদিন বলেছি, কতদিন বলেছি তোমাকে যে ও ঠিক অর্ডিনারি অন্য ছেলেদের মতো নয়, অত্যন্ত সেন্সিটিভ। তা তো তুমি শুনবে না। তুমি চলে যাবার পর যা কাণ্ড করতে লাগলো, মনে হলো মাথায় রক্ত ঝরে হয়তো অ্যাপোপ্লিটিক ফিটই হয়ে যাবে। কিছুতেই শান্ত করতে পারি না। কি করব? বলে বাবাকে খুন করব, বাবাকে খুর দিয়ে কেটে ফেলবো। শেষে বাবাকে ফোন করে দিই, তাই কি যেতে চায়? কি রাগ! ভুলিয়ে ভালিয়ে কোনো মতে বাবা নিয়ে গেছেন। বলেই দিয়েছি 3-4 দিন এখন ওখানে রাখতে, যতদিন না ভুলে যায় একটু। যা কাণ্ড করেছে শশাঙ্ক চলে যাবার পর ওর 5 বছরের ছেলে, তারও প্রমাণ পেল বই কি। ওর ডানলো পিলো সেটের প্রত্যেকটি গদি ফুলের ব্লেড দিয়ে কেটে ফালা ফালা করেছে। বিয়েতে পাওয়া দামি চায়না সেট আলমারি থেকে বার করে ভেঙে চুরমার করেছে। ওর 2টো কলম নষ্ট করেছে, 1 দোয়াত কালি উপুর করে ঢেলেছে বিছানায়, ইত্যাদি ইত্যাদি। তা তুমি কোথায় ছিলে? আটকাতে পারোনি? ওসব সেন্সিটিভ চাইল্ডকে জোর করে আটকানো যায় না, কতবার তো তোমাকে বলেছি। একবার জোর করতে গিয়েই তো ওই কাণ্ড তুমি করলে, আবার
ছেলেটাকে না মেরে ফেললে বুঝি তোমার শান্তি হবে না? এরপর আর যুক্তি অনাবশ্যক। সদ্য কেনা আয়নাটা জানলা দিয়ে রাস্তায় ফেলে দিল শশাঙ্ক। শেষ হলো আজকের গল্প, শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প একাল ও সেকাল। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা গল্পটি শুনলেন এই চ্যানেলে, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।